ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকে যেটা অধ্যায়টা নিয়ে চলে এলাম সেটা হলো শতকরা। এই শতকরা থেকে কোষে দেখি ওই 11 যে অধ্যায়টা আছে, মানে ঠিক আছে। কোষে দেখি 11-এর দাগ নম্বর 8 থেকে 14 আমরা আজকে সলভ করব। 1 থেকে 7 পর্যন্ত আগের ভিডিওতে আমরা সলভ করে দিয়েছি। ভিডিওটা দেখে থাকলে দেখে নিও, আর আমরা না হলে আমরা আই বাটনে দিয়ে দেবো বা ভিডিও শেষে পেয়ে যাবে, ঠিক আছে। ওখান থেকেও দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। বইটা কাছে দেখো, তাহলে সুবিধা হবে। দেখো 8-এর দাগে যে অঙ্কটা বলেছে, সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ পরপর দেওয়া আছে 75.6, 23.04%, তারপর 1.36%। তাহলে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে সেটা বার করতে হবে। কীভাবে করবো দেখো না। বায়ুতে নাইট্রোজেন আছে কত? 75.6%। তাহলে 25 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে কত? তাহলে 25-এর সঙ্গে 25-এর 75.6%, তাহলে 25 লিটার ইন্টু 75.6/100। এটাই হচ্ছে, এইভাবে করতে হবে। তার কাটাকাটি করলে যেটা চলে আসবে দেখো 18.9 লিটার, ঠিক আছে। এবারে তারপরে হচ্ছে বায়ুতে অক্সিজেন আছে বলেছে কত? অক্সিজেন আছে 23.04%, ঠিক আছে। এখানে 75.6কে 4 দিয়ে ভাগ করলে ওটাই চলে আসে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো তাহলে একই রকম 25 লিটার ইন্টু 23.04/100, মানে অত পার্সেন্ট, মানে হচ্ছে অত পার্সেন্ট বাই 100%, মানে 23.04% মানে তো 23.04/100, তো সেটাই। তাহলে ওটা কাটাকাটিগুলো যেটা চলে আসবে দেখো, ওটা 5.76 লিটার। আবার বায়ুতে কার্বন ডাইঅক্সাইড আছে 1.36%, তার মানে ওই 25 লিটার সঙ্গে 25 লিটার বায়ুতে তাহলে কার্বন ডাইঅক্সাইড আছে কত? তাহলে 25 লিটারের সঙ্গে কত গুণ হয়ে যাবে, ঠিক আছে। 1.36/100, তাহলে হয়ে গেল 0.34 লিটার, ঠিক আছে। এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। এবার দেখো পরবর্তী অঙ্কটা কী আছে। 9-এর দাগের অঙ্কটা বলেছে, তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটা বই কিনলো। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে, মানে পরপর 10% এবং 5% ছাড়, মানে প্রথমে 10% ছাড়, বইয়ের উপর যা দাম আছে প্রথমে 10% দিয়েছে, দিয়ে তারপরে আবার 5% ছাড় দিয়েছে, পরপর দুবার ছাড় দিয়েছে। তাহলে দিলে বইটির উপর লেখা যে দাম আছে বলেছে 200 টাকা। তাহলে তৃষা তাহলে মিলন দাদাকে কত টাকা দিল, ঠিক আছে, মানে মিলন দাদা কত টাকা নিল আর কি, ওই ছাড় দিয়ে কত টাকায় বইটা নিল। তৃষা কত টাকায় নিল আর মিলন দাদা কত টাকা নিল আর তৃষা কত টাকা দিল, সে একই ব্যাপার। তৃষা কত টাকা দিল তাহলে সেটা বার করতে হবে। দেখো পরপর 10% আর 5% ছাড়, মানে পরপর ছাড় মানে কী সেটা একটু বুঝে নিতে হবে, দেখে নাও। বইয়ের উপর লেখা দাম কত? 200 টাকা। তার উপর প্রথমে ছাড় দিয়েছে কত? 10%। তাহলে 200 টাকার উপর 10% ছাড় মানে কত? 200 ইন্টু 10%, তাই তো। তাহলে 200 টাকা 10% ছাড় হলে কত হয় দামের, বইয়ের দাম, সেটা কত? 200 থেকে বিয়োগ দেবে কত? 200 ইন্টু 10, ছাড়টা কত হয়? 10% ছাড় মানে 200 টাকার উপর 10% ছাড়, 200 ইন্টু 10-এর 100, ওটাই ছাড়। তাহলে ছাড় দিলে পড়ে থাকে কত? তাহলে কত টাকায় বিক্রি করবে? তাহলে ছাড় 200 থেকে তাহলে বিয়োগ হবে সেই ছাড়টা, তাহলে সেটাই করা হয়েছে। 200 থেকে 200 ইন্টু 10/100, 210/100 এটা হলো ছাড়। তাই 200 থেকে এটা বিয়োগ, এটা 10/100 করলে কত? 20 টাকা হয়। তাই 200 থেকে 20 টাকা বিয়োগ দিলে পড়ে থাকে কত? 180 টাকা, ঠিক আছে। এখানে তাহলে পড়ে থাকে 180 টাকা। এবার বলেছে কি, আবার 5% ছাড় দিয়েছে। এবার সেই 5% ছাড়টা হবে 200 টাকার উপর হবে না, এটা এবার হবে 180 টাকার উপরে সেই 5% ছাড়টা। বোঝা গেল? এটা হচ্ছে নিয়ম, পরপর ছাড়ের এই নিয়ম। তাহলে 180 টাকা হয়েছে এখন, তার উপরে 5% ছাড়, তার উপরে 5% ছাড় মানে ওই একই নিয়মে। তাহলে 180 থেকে 180 বিয়োগ এর 5% মান করলে কত হয়? 180 ইন্টু 5-এর 100, সেটাই আমরা করবো। কত আসছে দেখো, দামটা কত হবে তাহলে? 180 মাইনাস যে ছাড়টা, 180 ইন্টু 5-এর 100, ছাড়টা কত হয়ে যাচ্ছে দেখো, ছাড়টা 9 টাকা ছাড়। তাহলে 180 থেকে 9 বিয়োগ দিলে পড়ে থাকছে তাহলে 171 টাকা। তাহলে পরপর 10% আর 5% ছাড় দিলে 200 টাকার উপর তাহলে কত টাকা দাম দিতে হবে? দিতে হবে 171 টাকা। তাহলে তৃষা কত টাকা দিল? তৃষা তাহলে দিল হচ্ছে 171 টাকা, ঠিক আছে। এটাই হয়ে গেল। আর দেখো পরবর্তী যে অঙ্কটা, পরবর্তী অঙ্কটা দেওয়া আছে, একটি বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করতে বলেছে। ত্রৈরাশিক পদ্ধতি, এমনিতে নয়, ত্রৈরাশিক পদ্ধতিতে বার করতে হবে। তাহলে চল কীভাবে করা যায়। প্রথমে দেখো, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলো। তাহলে অর্থাৎ তাহলে আগে যদি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 100 একক হয়, তাহলে এখন তাহলে তা হবে কত? 110 একক। 10% বাড়া হচ্ছে মানে এটাই তার অর্থ দাঁড়ায়। আগে 100 হলে এখন হবে 110 একক। তাহলে আগে 100 হলে তাহলে ক্ষেত্রফল কত ছিল? ক্ষেত্রফল তাহলে 100 স্কোয়ার বর্গ একক। তাহলে এখন ক্ষেত্রফল হবে কত? বর্তমানে হবে 110 বর্গ একক,
তাহলে আগে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 স্কোয়ার বর্গ একক হলে বর্তমানে তা হবে 110 স্কোয়ার বর্গ একক। তাহলে দেখো বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে বৃদ্ধিটা কত? তাহলে বৃদ্ধিটা বার করে নেওয়া, তাহলে গণিতের ভাষায় ওইভাবে বৃদ্ধিটা এখন এখানে বার করছি না, বৃদ্ধির পরে বলছি। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি তাহলে কেমন হবে? দেখো সমস্যাটি প্রাথমিক বর্গক্ষেত্রে, এটা হলো তৈরাশি নেমে করছি এবারে। গণিতভাবে সমস্যাটি হলো প্রাথমিক বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, প্রাথমিক না বর্গক্ষেত্রের প্রাথমিক ক্ষেত্রফল, মানে আগে যেটা ছিল, প্রথম যেটা ছিল আগের ক্ষেত্রফল, আর বর্গক্ষেত্রের পরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বৃদ্ধিটা কত সেটা বর্গ একক, প্রত্যেকটা বর্গ একক ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে দেখো আগে ছিল 100 স্কোয়ার, ক্ষেত্রফল বৃদ্ধি করো 110 স্কোয়ার থেকে 100 স্কোয়ার বিয়োগ হবে, এই বিয়োগটা করলে কত দাঁড়াবে? দেখো 2100, ঠিক আছে, বিয়োগ করে নেবে 2100 হবে। তাহলে এখান থেকে দেখো তোমার আর আগে এখন যদি 100 বলে শতকরা কত বলেছে বা বার করতে হবে, তাহলে এখন যদি 100 হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে প্রাথমিক ক্ষেত্রফল যদি 100 হয়, তাহলে এই ক্ষেত্রফল বৃদ্ধি তাহলে কত হবে সেটা বার করতে হবে। তা বোঝা গেল সমস্যাটা কী করে হলো, যে প্রাথমিক ক্ষেত্রফল যদি 100 স্কোয়ার হয়, তাহলে তার ক্ষেত্রফল বৃদ্ধি কত, ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে সেইটা, আর সেটা এটা বলছে শতকরা বৃদ্ধি বার করতে বলেছে, শতকরা কতটা বাড়লো, সেই জন্য প্রাথমিক ক্ষেত্রফল যদি 100 হয়, ঠিক আছে, তাহলে কত হবে সেটা বার করতে হবে। এই হচ্ছে নিয়ম, ঠিক আছে, এই হচ্ছে মানে সমস্যাটার বক্তব্য। সেই বক্তব্যটাকে আমরা ত্রৈরাশি পদ্ধতিতে করার জন্য এই দুটো রাশি এভাবে ভাগ করে নিলাম। এটা প্রাথমিক ক্ষেত্রফল বর্গক্ষেত্রে, আর ক্ষেত্রফল বৃদ্ধি কত, তাই তো বলেছে, মানে ক্ষেত্রফল কতটা বাড়লো সেটা বার করতে হবে। তার প্রাথমিক ক্ষেত্রফল কত ছিল সেইটা থেকে তো আমাদের বিচার করতে হবে কতটা বাড়লো, তাই না? প্রাথমিক ক্ষেত্রফল যদি 100 স্কোয়ার ধরি, তাহলে বৃদ্ধিটা হয়েছিল 2100, তাই তো। আর এখন যদি প্রাথমিক 100 হয়, মানে শতকরা বৃদ্ধি বার করতে গেলে তাহলে 100-এর উপর কত বার করতে হবে? 100 হলে কত হবে, ঠিক আছে, বুঝে গেল? ব্যাস, এবারে দেখো আমরা ত্রৈরাশিক নিয়মের যা নিয়ম, ত্রৈরাশিক নিয়মের নিয়মটা কি, এই দুটো রাশির মধ্যে যে কী হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, প্রাথমিক ক্ষেত্রফল যদি কমে, প্রাথমিক ক্ষেত্রফল কমলে তার ক্ষেত্রফলের বৃদ্ধিও কমবে, আর তার প্রাথমিক ক্ষেত্রফল বাড়লে ক্ষেত্রফল বৃদ্ধি বাড়বে। এখানে দেখো কমেছে, এখানে 100 স্কোয়ার থেকে কত হয়েছে? 100 হয়েছে, মানে কমেছে। প্রাথমিক ক্ষেত্রফল কমলে ক্ষেত্রফলের বৃদ্ধিও কমবে। তাহলে তাই যদি হয়, তাহলে কোন অনুপাতে নেব? এই 2100 সঙ্গে গুণফল 2100, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের নিম্ন বৃদ্ধি তাহলে কত হবে? 2100 ইন্টু 100/100 স্কোয়ার হবে, যেহেতু 100 স্কোয়ারটা 100 থেকে বড়, সেজন্য কোন অনুপাতটা নেব? ওই 1 থেকে ছোটো অনুপাত, মানে 100/100 স্কোয়ার, এই অনুপাতটা নেব, ঠিক আছে। ওই অনুপাতটা নিয়ে ওটা গুণ করব, তাহলে 2100 সঙ্গে এটা গুণ করলে পরপর কাটাকাটিগুলো দেখো, এটা 100 হবে, আর 100 সঙ্গে এটা কাটাকাটি করলে 21 হবে। তাহলে হয়ে গেল ক্ষেত্রফলের বৃদ্ধি কত হলো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের নিম্ন বৃদ্ধি 21 বর্গ একক, এটা হলো বৃদ্ধি। কিন্তু এটা শতকরা বৃদ্ধি চেয়েছে, তাহলে এর শতকরা বৃদ্ধি লিখবে, তাহলে কত? অতএব ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা 21 বাড়লো, শতকরা 21, এটা শতকরা 21, শতকরা যদি কথাটা আগে লেখো তাহলে শুধু 21 লিখবে, আর যদি না লেখো শতকরা তাহলে লিখবে এরকম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 21%, তখন পার্সেন্টেজ চিহ্নটা দেবে, 21% বাড়লো, বুঝা গেল? শতকরা লিখলে 21-এর পরে আর পার্সেন্টেজ দেওয়ার প্রয়োজন নেই, দেওয়ার দরকারও নেই, উচিতও নয়, ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। তাহলে এই হয়ে গেল আমার অঙ্কটা। আশা করি বুঝতে পেরেছো তোমরা, ঠিক আছে। এবার চলো পরবর্তী অঙ্কটা। পরবর্তী অঙ্ক যেটা বলেছে দেখো 11টা, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়, আর সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসাব করে লেখো। চলো এটা কীভাবে করবো দেখে না যাক। দেখো এটা কীভাবে করবে, তাও ধরে নেবো প্রথমে, যে ধরি বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল X টাকা, প্রথমে একটা ধরে নিলাম, ঠিক আছে। তাই যদি হয়, এবার দেখো বলছে বিদ্যুৎ বিলের পরিমাণের উপর 15% ছাড়, তাহলে X টাকার উপর 15% ছাড় হলে কত হবে? ছাড় দিলে কাকিমা ছাড় কত পাবে? X ইন্টু 15/100, মানে 3x/20 টাকা হবে, এটা তবে ছাড় পাবে, ঠিক আছে। আর এখানে কাকিমা ছাড় পেয়েছিল বলেছে 54 টাকা, তাহলে শর্তানুসারে কী হয়ে যাবে? তাহলে 3x/20 = 54, সেখান থেকে X এর মানটা আমরা পেয়ে যাবো। দেখো X সমান পেয়ে যাবো 54 × 20/3, তার মানে X সমান 360, তাহলে পেয়ে গেলাম। অতএব বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল 360 টাকা। এটা তো জানতে চেয়েছিল বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল, বুঝা গেল? এই হচ্ছে ব্যাপার। এবার 12টা দেখো, চিনির মূল্য বলেছে 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে, শতকরা কত কম করতে হবে হিসাব করে লিখি। দেখো
কীভাবে করব দেখে নাও। আগে ধরে নিচ্ছি আগে প্রতি মাসে 100 টাকায় x একক চিনি আমরা মানে ব্যবহার করা হতো, সেটা আগে ধরে নেওয়া হলো। 100 টাকায় x একক চিনি, প্রতি মাসে 100 টাকায় x একক চিনি ব্যবহার করা হতো, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, এবার দেখো এটা আমরা ধরে নিতে পারি এইভাবে। ঠিক আছে, 100 টাকায় x একক চিনি ব্যবহার করা হতো। চিনির মূল্য 20% বেড়ে গেছে, মূল্য বেড়ে গেছে, কিন্তু আমাদের মূল্য বেড়ে গেছে বলে আমরা ব্যবহারটা কমিয়ে দেবো। ঠিক আছে, ব্যবহারটা কম এখন খাবো, সেই জন্য ব্যবহারটা কমিয়ে দেবো। তাই অর্থাৎ মানে এর 20% বেড়ে যায় মানে কি, আগে যেটা 100 টাকায় পেতাম এখন সেটা পাবো কত, 120 টাকায়। 100 টাকায় আগে পেতাম, তাই বর্তমানে তাহলে আগে তো x একক চিনি ব্যবহার করতাম 100 টাকায়, তাহলে বর্তমানে তাহলে x একক চিনি তাহলে 120 টাকা পাওয়া যাবে। এর অর্থ এটাই, তাই তো, x একক চিনি 120 টাকায় পাওয়া যাবে, এটা প্রতি মাসের খরচ আমাদের। এবারে বর্তমানে 100, তাহলে তার মানে কি, তার মানে বর্তমানে 120 টাকায় চিনি পাওয়া যায় x একক, তাই তো, চিনি পাওয়া যায় x একক। তাহলে অতএব 1 টাকায় পাওয়া যায় কত, x/120। তাহলে 100 টাকায় কত পাওয়া যাবে, 100 টাকায় কত পাওয়া যাবে আমরা বার করে নিচ্ছি, মানে শতকরা কত পাওয়া যাচ্ছে আর কি। 100 টাকায় তাহলে কত চিনি পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক। 100 টাকায় পাওয়া যাচ্ছে হচ্ছে 5x/6 একক। তাহলে বর্তমানে চিনির যে মাসিক ব্যবহার কমাতে হবে কত, মাসিক ব্যবহার। এখন দেখো আগে 100 টাকায় পেতাম x একক, এখন পাচ্ছি কত, 5x/6, তাহলে কমে গেছে, তাই তো। তার কতটা কমেছে সেটা বার করতে হবে, কমেছে কতটা, মাসিক ব্যবহার কমাতে হবে। তাহলে x থেকে 5x/6টা বিয়োগ দেবো, বিয়োগ দিলে x/6 একক তাহলে কমাতে হবে আমাদের, বোঝা গেল, এটাই কমাতে হবে। এটাকে শতকরা করলে কত হয় সেটা বার করব। চিনির ব্যবহার তাহলে শতকরা কত কমলো, কমেছে তো অত দেখলাম x/, শতকরা কত কমলো, শতকরা হ্রাস যেটা, শতকরা কম করতে হবে কত, সেটা তার সূত্র আমরা জানি। সেটা হচ্ছে হ্রাস, শতকরা কত কম, মানে শতকরা হ্রাস বার করতে গেলে হ্রাসটা কত হয়েছে কত, এবং বাই প্রাথমিক ছিল কত, প্রাথমিক খরচটা কত ছিল, খরচ ছিল x একক, আর হ্রাস পেয়েছে x/6 আর ইন্টু 100, এটা হলো শতকরা হ্রাস এর সূত্র। ঠিক আছে, আর সেখান থেকে তাহলে x/6/x কাটাকাটি করলে হয়ে যাবে দেখো 100/6, এটা x কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে 100/6, আর 6টা তো নিচে চলে আসবে, তো 100/6 হবে। 100/6 সমান তাহলে 50/3, তার মানে সেটাকে আমি যদি মিশ্র ভগ্নাংশ করি 16×2=3, তাহলে শতকরা কমাতে হবে কত, 16×2=3। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এখানে এই হচ্ছে অঙ্কটা, আশা করি বুঝতে পেরেছো তোমরা। ঠিক আছে, এই সূত্র মনে রাখতে হবে, শতকরা বৃদ্ধি বা শতকরা হ্রাসের সূত্র হলো এটাই, যে শতকরা বৃদ্ধি হলে বৃদ্ধি বাই প্রাথমিক যে খরচ বা যাই হোক খরচটা ইন্টু 100, তার সঙ্গে শুধু 100 গুণে যাবে। শতকরা হ্রাস হলে হ্রাস বাই প্রাথমিক যেটা ছিল, ঠিক আছে, সেটা ইন্টু 100, এই হচ্ছে সূত্রটা। ঠিক আছে, এবার দেখো পরবর্তী যে অঙ্কটা দেখো কী আছে, 13 দাগের অঙ্কটা কী আছে, 13 দাগের অঙ্কটা আছে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে হিসাব করে লিখে। এই দুটো অঙ্ক 12 আর 13, ওইদিকে আগে 10-এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট 12-13। ঠিক আছে, এই অঙ্ক দুটো খুবই ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে প্র্যাকটিস করো। 12-13 দেখো, তাহলে 12টা হয়ে গেছে, 13টা দেখো, বলেছে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। তার মানে কি, তার মানে হচ্ছে অর্থাৎ 10 একক আয়তনের জল, মানে জলের আয়তন যদি 100 একক হয় তাহলে বরফের আয়তন কত হবে, 110 একক। তাহলে 10 একক আয়তনের জল জমে তাহলে কত হবে, 110 একক আয়তনের বরফ তৈরি হবে, তাই তো। 10 আয়তন যখন বরফ হচ্ছে আয়তন বেড়ে যাচ্ছে, কত পার্সেন্ট বাড়ছে, 10% বাড়ছে। তার মানে জলের আয়তন যদি 100 থাকে তাহলে বরফের আয়তন হয়ে যাবে 110 একক। ঠিক আছে, এটা হলো। সুতরাং তাহলে কি পাচ্ছি, যে 110 একক আয়তনের বরফ গলে, এবার যদি সেই বরফটা গলে জল হয় তাহলে কত হবে, জল হলে সেই 100 একক হবে, তাই তো। 110 একক আয়তনের বরফ গলে জল হলে আয়তন হ্রাস পাবে কত, তাহলে আয়তন হ্রাস পাবে হচ্ছে কত, 110 থেকে 100 বিয়োগ যাবে, আয়তন হ্রাস পাবে হচ্ছে 110 থেকে, যখন সেই বরফটা গলে আবার জল হবে সে তখন 100তে পরিণত হয়ে যাবে, তাহলে আয়তন হ্রাস পাবে কত, 110 থেকে 100 বিয়োগ দাও, বিয়োগ দিলে 10 একক আয়তনটা হ্রাস পাবে। তাহলে শতকরা হ্রাস কত, তাহলে এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে, তা সেই একই সূত্রটা, হ্রাস বা প্রাথমিক যে আয়তন ছিল
প্রাথমিক আয়তন বর্গের কত ছিল 110, আর হ্রাস কত হয়েছে 100, তাহলে কত হবে ইন্টু তার সঙ্গে ইন্টু 100, তাহলে সেটা কাটাকাটি করলে হয়ে যাবে। দেখো 100/11 মানে 9.1/11, বুঝা গেল? শতকরা হ্রাস পাবে 9.1/11। এখানে কিন্তু শতকরা লেখা আছে আগে, সেজন্য ওখানে পার্সেন্টেজ আর দেবো না, মাথায় রাখবে কিন্তু এগুলো, ঠিক আছে? ব্যাস, পরবর্তী অঙ্কটা দেখো 14 দাগেরটা, এটা শেষ অঙ্ক হবে আজকে। তাকে বলেছি উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে। এটাও খুব ভালো অঙ্ক, ঠিক আছে? কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। তাহলে এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে হিসাব করো। মানে এখন তার আয় বাড়বে না কমবে, ঠিক আছে? সেটাই বার করতে হবে। দেখো, ধানের ফলন বৃদ্ধি পেয়েছে বলেছে 55%, কিন্তু তার জন্য চাষের খরচ বেড়েছে 40%। তাহলে এবারে বার করতে হবে আয়তন বাড়বে না কম, মানে আয়তন নয়, তার ফলন বাড়বে না কমবে, খরচটা বা ফলন কি। দেখো বলেছে আগে উৎপলবাবুর চাষের খরচ ছিল কত 1200 টাকা, তাই তো? 1200 টাকা ছিল চাষের খরচ, আর এখন চাষের খরচ 40% বেড়েছে, তাই দেখো। তার মানে আগে যা ছিল তার থেকে 40% বেড়েছে। বেড়েছে তো কত, তাহলে বেড়েছে তাহলে কত? তাহলে এখন চাষের খরচ বেড়ে কত হবে? বেড়েছে তাহলে কত বেড়েছে? 1200 ইন্টু 40%, এতটা বেড়েছে। তাহলে বেড়ে কত হবে? তার 1200-র সঙ্গে ওইটা যোগ হয়ে যাবে। তাহলে 1200 প্লাস 1200 ইন্টু 40/100, ঠিক আছে? বেড়ে তাহলে হবে এত। 1200 প্লাস 1200 ইন্টু 40/100 করলে কত হয়েছে? 1200 প্লাস 480, তাহলে হয়ে গেল 1680 টাকা। এটা হবে এখন, বেড়ে এইটা হবে, ঠিক আছে? আবার দেখো ওইদিকে ফলন, আগে ধানের ফলন ছিল কত 3000 টাকার, ধানের ফলন ছিল 3000 টাকার ফলন ছিল, ঠিক আছে? অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন এখন দেখো 55% বৃদ্ধি পেয়েছে। তার মানে কি? তার মানে কি এখন তাহলে বৃদ্ধি পেয়েছে কতটা? এখন আগে ছিল 3000 টাকার ফলন, এখন তাহলে বৃদ্ধি পেয়েছে 55%। তাহলে 3000 55 করলে সেটা কত হবে? ওটা বৃদ্ধি। তাই বৃদ্ধি পেয়ে তাহলে এখন হবে কত? ছিল 3000, 3000 প্লাস 3000 ইন্টু 55/100, সেটাই হবে। তাই তো ভয় করবো, তাহলে দেখো তাহলে এখন ধানের ফলন বেড়ে হবে কত? 3000 ছিল, তাহলে বেড়েছে 3000 ইন্টু 55/100, তাহলে 3000 প্লাস ওইটা, তাহলে ওটা করলে কত হয়? 3000 ইন্টু 55/100 করলে কত হয়? ওই 55 আর 30 গুণ করলে 1650, অত বেড়েছে। তাহলে 3000 প্লাস ওইটা, তাহলে কত হয়ে গেল? 4650 টাকার। এখন হবে কত? এইটা বেড়ে এত হবে ফলনটা, ফলন বেড়ে এত টাকার ফলন হবে। তাহলে আগে আয় ছিল কত? মানে যেটা ফলন হচ্ছে সেখান থেকে খরচটা বিয়োগ দিলে সেটা হবে আয়। তাহলে আগে আয় ছিল 3000 থেকে 1200 বিয়োগ মানে 800 টাকা। এখন আয় কত? এখন চাষের ফলন হচ্ছে 4650 টাকার, আর খরচ ছিল কত? 1680। তাহলে বিয়োগ করলে কত? 2970। তাহলে এখন তাহলে আয় বেড়েছে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আয় এখন বেড়েছে। আর কতটা বেড়েছে? তাহলে ওটা বিয়োগ দেবো, 2970 থেকে 800 বিয়োগ। তাহলে এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় উৎপলবাবুর আয় বাড়বে কত? এতটা বিয়োগ দিলে 1170 টাকা। বোঝা গেল? বেড়েছে এবং এতটা বেড়েছে। তাহলে এই ছিল আজকে অঙ্ক, 8 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো ছিল। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহ দিও, বা কমেন্ট করো ভালো লাগছে কি ভালো লাগছে না সেটা কমেন্ট করে জানাও, যাতে আমরা বুঝতে পারি, ঠিক আছে? আর ভিডিও শেয়ার করতে চাইলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাদের প্রয়োজন ভিডিওটা, ঠিক আছে, সেটা তাদেরকে শেয়ার করো। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইবটা করে নিও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে শুভেচ্ছা জানাই এবং স্বাগত জানাই চ্যানেলে। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো।